আসসালামু আলাইকুম। 20th সেঞ্চুরি পোয়েট্রির ব্রড কোশ্চেনগুলো দেয়া হয়ে গেছে, সাজেশন বেসিস যেটা। তো এবারে ফাইনালের জন্য যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দরকার 20th সেঞ্চুরিতে, তার মধ্যে মোটামুটি 14টা শর্ট কোশ্চেন মার্ক করা হয়েছে। এই 14টা শর্ট কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। আর তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা দরকার। আমি আমার চ্যানেলটার যে অ্যানালিটিক্স সেটা দেখে বুঝতে পারলাম যে আমার চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স সাবস্ক্রিপশনের বাইরে। তো সমস্যা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করা না করা, দ্যাটস নট এ বিগ ডিল। তো আমরা 4th ইয়ার এবং 3rd ইয়ার এই দুইটা কোর্সকে কন্টিনিউ করব এবং মোটামুটি ভালোভাবেই কন্টিনিউ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন থাকলে ইমার্জেন্সি বা ইম্পর্ট্যান্ট যে অ্যানাউন্সমেন্টগুলো আছে, নোটিফিকেশানটা সেটা আপনারা পেয়ে যাবেন। আর না হলে এটা অনেক খোঁজার পরে আসবে। তো দেখা যাচ্ছে যে অনেকের সাথেই আমার কথা হয়েছে যারা মানে আমাকে খুব পরে চিনছে, জানতে পারছে যে সিজ দ্য ডে চ্যানেল সম্পর্কে, যেটা তার অনেক আরও আগে প্রয়োজন ছিল। তো যাই হোক, মূল কথা হচ্ছে ওই সাবস্ক্রিপশানটা আপনারা করে রাখবেন, যাতে করে আপনাদের সিজ দ্য ডেতে পৌঁছাইতে খুব বেশি খোঁজাখুঁজি করতে না হয়। এমনিতে আমি অনলাইনে খুবই পারদর্শী মানুষ নই, আসলে কিভাবে কি করতে হয় এই প্রসেসটা আমার খুব ভালো জানা নাই, ঠিক আছে? তা আমি তো ওভাবে আসলে আপনাদেরকে রিস্ক করতে পারবো না। এই জন্যে আপনারা নিজ দায়িত্বে সেটা করে নিয়েন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। এটা আমার ভালোর কিছু নাই এখানে। তো যাই হোক, শর্টগুলো আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ডিপিক্ট দ্য লাইফ অফ দ্য ওয়েস্টল্যান্ডার্স। ওয়েস্টল্যান্ডারের যে জীবন সেটার বিবরণ দিতে হবে, মানে ওয়েস্টল্যান্ড থেকে এই কোশ্চেন। মডার্ন ম্যানদের যে লাইফ সেটা ডিসক্রাইব করতে হবে শর্টকাটে, তাদের ক্রাইসিসগুলো ডিসক্রাইব করতে হবে এখানে। 2 নম্বর, ইউজ অফ ইমেজারি ইন পোয়েম ইন অক্টোবর। পোয়েম ইন অক্টোবরের ইমেজারি যেটা ব্রড কোশ্চেনে দেওয়া আছে, ব্রড কোশ্চেনটা বললেই হয়ে যাবে, শর্টে বইটাকে আবার শর্ট ভার্সনে লিখতে হবে। 3 নম্বর কোশ্চেন, হাউ ইজ নেচার ডিপিক্টেড ইন দ্য পোয়েম ইন অক্টোবর। ওই ইমেজারি এবং নেচার ওখানে দুইটা অবলিক করা আছে, অর দিয়ে দেওয়া আছে, এখানে দুইটা আলাদা আলাদা সেগমেন্টে দেওয়া আছে, মোটামুটি পাশাপাশি আনসার, ওখান থেকে ওটা অ্যান্সার করা যাবে। 4 নম্বর, রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ দ্য 3 ডা ডা ডা, দ্যাট মিনস ওয়েস্টল্যান্ডের লাস্ট পার্টটা, হোয়াট দ্য থান্ডার সেইড। সেখানে 3টা ডা দিয়ে ব্রহ্মা কোন মেসেজটা মানব জাতির কাছে দিল, যেটাকে আমরা বলি থিম অফ স্যালভেশন। এই যে ওয়েস্টল্যান্ডের 4টা খণ্ডে যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলো উত্তরণের উপায়টা কি? এই উপায়টা 3 ডায়ের মধ্যে, হিন্দু উপনিষদ থেকে ব্রহ্মার যে বাণী সেটাকে বলা হয় উপনিষদ। এই উপনিষদে এই 3টা ব্রহ্মা মানব জাতির সঙ্গে থান্ডারিংয়ের মাধ্যমে কথা বলতেছে, মানব জাতিকে ওই সমস্যা থেকে উত্তরণ দিচ্ছে বাই সেইং ডা ডা ডা। তো যেটার ফার্স্ট ডা হচ্ছে দাত্তা, দ্যাট মিনস টু গিভ। সেকেন্ড ডা দায়ত্তম, দ্যাট মিনস টু সিম্প্যাথাইজ। অ্যান্ড থার্ড ডা দামিয়তা, দ্যাট মিনস টু গিভ আপ অল কাইন্ড অফ ডিজায়ার। ঠিক আছে, এটা জেনুইন যে ব্যাখ্যা ওয়েস্টল্যান্ডে, সেটাতে বলা আছে টু ডিস্ট্রয়। শেষ যে দামিয়তা, এটা এই শব্দটা, এটা নিয়ে মডার্ন ক্রিটিকদের একটা সমালোচনা আছে, আবার তোমার টি.এস. ইলিয়টের নিজের একটা ব্যাখ্যা আছে। তো টি.এস. ইলিয়টের এই যে লাস্ট ডায়ের ব্যাখ্যা, এটা হচ্ছে টু ডিস্ট্রয়, মানে পৃথিবী যে স্রষ্টা, আপনি আমাদেরকে অনেক দিছেন, আমরা আপনাদের নিয়ম কানুন এটা ওটা কোনো কিছুই মানি নেই, তারপরও আপনি আমাদের উপরে সহানুভূতিশীল ছিলেন। দ্বিতীয় ডা। 3 নম্বর ডা হচ্ছে এই জাতি আর ভালো হবে না, এটাকে ডিস্ট্রয় করে দেন। এটা হচ্ছে টি.এস. ইলিয়টের ব্যাখ্যা। আর মডার্ন ক্রিটিকদের যে ব্যাখ্যা, লাস্ট ডায়ের ব্যাখ্যাটা তারা একটু আলাদা দিছে, যে আমরা যদি কি করি, আমাদের ভিতরে থাকা যে ডিজায়ারগুলো আছে, লাস্টগুলো আছে, আর্থলি লাস্ট ডিজায়ার, এগুলোকে যদি আমরা গিভ আপ করতে পারি, ত্যাগ করতে পারি, দেন পৃথিবী আবার আগের ভূমিতে পরিণত হবে, স্বর্গীয় একটা অবস্থা পৃথিবীতে তৈরি হবে, পৃথিবী আর ওয়েস্টল্যান্ড থাকবে না, নষ্ট ভূমিতে পরিণত হবে না। এই ডায়ের ব্যাখ্যা এটা। এই যে 3 ডা এভাবে এক্সপ্লেইন করে বলতে হবে। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ প্রুফক। আসলে প্রুফকের সমস্যা কি ছিল? প্রুফকের সমস্যা মোটা দাগে অনেক কয়েকটা ছিল।
প্রথম সমস্যা হচ্ছে তার বয়স বেশি হয়ে গেছে, ঠিক আছে, সে ছিল ইম্পোর্টেন্স, বন্ধা ছিল, পুরুষত্ব নষ্টের পথে প্রায়। দ্বিতীয়ত মিডল এজড একজন মানুষের আইডেন্টিটি না থাকলে সমস্যা, জব না থাকলে যে সমস্যা হয় সেটা ব্রুভকের মধ্যে ছিল। দ্যাটস ওয়াই তার মানুষের সাথে কমিউনিকেশন ভালো না, তার ফ্যামিলি ছিল না, ঠিক আছে, সবসময় একটা ইনডিসিসিভ মেন্টালিটিতে থাকতো, সে ইনডিসিশনে ভুগতো। কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য মেন্টাল যে উইল পাওয়ারটা তার ছিল এটা একদম ডিস্ট্রয় হয়ে গেছে। এগুলো হচ্ছে প্রুফকের প্রবলেম। হাউ ডাজ ইয়ার্স ডিজায়ার ফর ইমর্টালিটি ইন সেলিং টু বাইজেন্টাইন? সেলিং টু বাইজেন্টাইনে সে কীভাবে ইমর্টালিটির প্রত্যাশা করে? তো সেলিং টু বাইজেন্টাইন এমন একটা শহর যেখানে হচ্ছে প্রাচীন যে সভ্যতা বা ওল্ডদের যে একটা অবস্থান, এই জায়গাটাতে সেটা ধরে রাখা হয়, নিশ্চিত করা হয়। তো WB ইয়েটস আয়ারল্যান্ডে জায়গা পাচ্ছে না, সে তখন ইচ্ছা পোষণ করলে আমি বাইজেন্টাইনে যাব, যেখানে আমার মূল্যায়ন করা হবে, আমার সাহিত্যকর্মগুলোকে অন্যরকম চোখে দেখা হবে, এবং এই সাহিত্যকর্মগুলোর মাধ্যমে আমি সেখানে বেঁচে থাকবো, অমর হব। এটা হচ্ছে একটা ডিজায়ার ফর ইমর্টালিটি। তো এই যে ইমর্টালিটির যে ডিজায়ারটা, এটাই মূলত তাকে আয়ারল্যান্ড থেকে বাইজেন্টাইনের দিকে নিয়ে যাবে, যেখানে ওল্ডদের কদর করা হবে, ভ্যালু দেওয়া হবে তাদেরকে। 7 নম্বর কোশ্চেন, হোয়াই ইজ লন্ডন কল্ড আনরিয়েল সিটি? লন্ডনকে কেন আনরিয়েল সিটি বলা হয়? এটা ওয়েস্টল্যান্ডের কোশ্চেন। লন্ডনকে আনরিয়েল সিটি বলার প্রধান কারণ হচ্ছে লন্ডনের যে সমস্ত মানুষজনই আছে এরা সবই স্পিরিচুয়ালি ডেথ, আত্মিকভাবে এদের মৃত্যু হয়ে গেছে, জাস্ট এটা শো আপ করতেছে পৃথিবীতে। এদের যে মেন্টাল পাওয়ার, এদের যে এথিক্স, এটা নষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই তারা আর্টলি প্লেজারমেন্টে ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কত একটা ইনহিউম্যানিক কন্ডিশন তৈরি হয়ে গেছে। এই জন্য T.S. Eliot ওই লন্ডন ব্রিজে দাঁড়িয়ে বিশাল বড় একটা ক্রাউড দেখে বলতেছে, দে আর টোটালি ডেড পিপল। এরা তো মৃত মানুষ, বিকজ দে আর স্পিরিচুয়ালি ডেড, দে হ্যাভ দ্য ল্যাক অফ স্পিরিচুয়ালিটি। অ্যান্ড বাই দিস ওভার ক্রাউডেড পিপল ইন লন্ডন অ্যান্ড দেয়ার artificial activities, it turn into an unreal city। বলতেছে এই যে তাদের যে পার্থিব কাজকর্ম, ধর্ম থেকে দূরে, নৈতিকতা থেকে দূরে, সব কিছু মিলে তাদের শো অফ করার যে প্রবণতা, এই সব কিছু মিলে এই সিটিটা একটা আনরিয়াল সিটিতে পরিণত হয়ে গেছে, যেখানে মানুষের মধ্যে বিবেকবোধ নাই, হিউম্যানিক কোয়ালিটিস নাই, মানুষের মধ্যে স্পিরিচুয়াল যে ফেইথ এটা নাই, ফেইথ ইন গড নাই, ফেইথ ইন রিলিজিয়ান নাই। পুরো সিটিটা একটা আনরিয়াল সিটিতে রূপান্তর হয়ে গেছে। তারপরে 8 নম্বর কোশ্চেন, কমেন্ট অন দ্য ফ্যান্টাসি ইন পোয়েম ইন অক্টোবর। পোয়েম ইন অক্টোবরে তার ফ্যান্টাসি, দ্যাট মিনস কি ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, তার চাইল্ডহুড ফ্যান্টাসি ছিল পোয়েম ইন অক্টোবরে। শেষের দিকে, কবিতার শেষের অংশে দেখা যাবে যে সে ফার্ন হিলের মধ্যে ফিরে যাবে এবং সেখানে তার শৈশবটা সে কীভাবে কাটায়, এবং 30তম জন্মদিনে শিশুদের মতো ওই ফার্ন হিলে ঘুরে বেড়ানোর যে একটা মানসিক অবস্থা, এটা তার ছিল। তার 30তম জন্মদিনেও সে তার শৈশবকে ভুলতে পারে নাই, সে ফার্ন হিলকে ভুলতে পারে নাই। আজও তার কাছে সেই দিনগুলো কতটা গ্লোরিয়াস মনে হতো। ফার্ন হিলে সে যে প্রিন্স অফ অ্যাপেল টাউন ছিল, সেই কথাগুলো তার মনে পড়ে, সেই ন্যাচারাল সারাউন্ডিংস, সে সব কিছু তার মনে পড়ে। এটা হচ্ছে তার চাইল্ডহুড ফ্যান্টাসি, যেটা পোয়েম ইন অক্টোবরে সে আবার রিমাইন্ডার দেয় বা রিমাইন্ড করে। 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য মাদার টু আওয়ার্স হার চাইল্ড? এটা হচ্ছে মর্নিং সঙের সিলভিয়া প্লাতের কবিতার, যে সিলভিয়া প্লাতের প্রথম সন্তান জন্মের পরে এই কবিতাটা লেখা হয়। এখানে তার মাতৃত্ববোধের একটা সুন্দর চিত্র দেখা যাবে। ফার্স্ট টাইম মা হওয়ার যে একটা অনুভূতি তার, সেটা দেখবো আমরা। সেই অনুভূতিটাই এখানে বলতে বলছে, যে প্রথম মা হওয়ার পরে তার বাচ্চার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল। ঠিক আছে, সে তার বাচ্চাকে বলছে, লাইক এ ফ্যাট গোল্ড ওয়াচ, তুমি আমার কাছে এতটাই মূল্যবান, কেমন ফ্যাট গোল্ড ওয়াচের মতো। একটা স্বর্ণের ঘড়ি, সেটা যেমন মূল্যবান সেরকমই মূল্যবান। তারপরে বাচ্চার নিঃশ্বাসটাকে বিড়ালের বাচ্চার নিঃশ্বাসের সঙ্গে তুলনা করতেছে সে, মানে অনেক চমৎকার চমৎকার মানে কথাবার্তা ছিল তার। প্রথম মাতৃত্ববোধের যে একটা ভিন্নতা, ভিন্ন স্বাদ, সেটা সে সুন্দর করে মর্নিং সঙের মধ্যে বর্ণনা করে। 10 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ জার্নি ইন দ্য
পোয়েম ক্রসিং দ্য ওয়াটার। ক্রসিং দ্য ওয়াটারে একটা জার্নি দেখানো হবে, যে জার্নিটা আন্ডারওয়ার্ল্ডের একটা জার্নি। সেই জার্নিতে কয়টা স্টেজ ছিল, সেই স্টেজগুলোর বিবরণ দিতে হবে। ক্রসিং দ্য ওয়াটার, কবিতাটা বোঝা একটু টাফ। ক্রসিং দ্য ওয়াটার বাট নট হার্ড। 11 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড প্রুফক আনউইলিং টু কম্পেয়ার হিমসেলফ টু হ্যামলেট? প্রুফক কেন হ্যামলেটের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে নাই বা কম্পেয়ার করতে অনিচ্ছা পোষণ করে? ঠিক আছে, প্রুফক যখন তার প্রেমিকাকে প্রস্তাব দিতে যাবে, সেই সময় প্রুফক বারবার ভাবতেছে এই যে আমি আমার প্রেমিকাকে নিয়ে একটা ওয়ান নাইট চিপ হোটেলে এসে বসে গল্প করতেছি, আই নিড টু টক টু হার, আই নিড টু প্রপোজ হার, আমার তো তাকে প্রপোজ করার কথা, এটা অতীব জরুরি। বাট প্রুফক কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছে এবং বারবার বলতেছে দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম, এখনও তো সময় আছে টু মেক অ্যান্ড ক্রিয়েট। ঠিক আছে, টু ক্রিয়েট অ্যান্ড ডেস্ট্রয়, ধ্বংস করার এবং সৃষ্টি করার তো এখনও অনেক সময় আছে, এখনই কি দরকার? আমি এখনই বলি আর ও যদি আমাকে ভুল বুঝে এখান থেকে চলে যায়, তাহলে যা আছে সেটাও আমি হারিয়ে ফেলবো। তারপরে প্রুফকের এই যে চিন্তাভাবনা থেকে মাঝে মাঝেই তার মনে হচ্ছে, আচ্ছা আমি কেন এরকম চিন্তা করতেছি, বললে কি এমনটা হবে? আমি কি প্রিন্স হ্যামলেট যে বললে আমার সম্মান চলে যাবে? আমি তো হ্যামলেটের সাথে থাকা যে ফুল আছে, কোর্ট ফুল, আমি তো সেই কোর্ট ফুল। অথবা আমার এত লজ্জা শরমের কিছু নেই, এত প্রেস্টিজিয়াস ইস্যু করার কিছু নাই, আই এম নট প্রিন্স হ্যামলেট। এইভাবে সে নিজেকে কনসোল করতেছে যে আমি তো হ্যামলেট নই, বললে কি ক্ষতি হবে, যে আমি রাজপুত্র এটা বলে ফেলবো, আমার সম্মানের অনেক ঘাটতি হয়ে যাবে। তা ভালোবাসি বলতেই পারি, স্বাভাবিক। আমি অত বিখ্যাত মানুষও নই যে খুব বেশি সম্মানের হানি হয়ে যাবে। এই জন্যে সে আনউইলিং টু কম্পেয়ার হিমসেলফ টু হ্যামলেটের সাথে সে এই জন্যই নিজেকে কম্পেয়ার করতে চায়নি, যাতে করে সে ইজিলি তার যে প্রপোজালটা তার প্রিয় মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। কিন্তু সে ফাইনালি পারবে না পুরো কবিতাটাতেই। ঠিক আছে, ওই দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম বলতে বলতেই কবিতা শেষ হয়ে যাবে। বাট প্রুফক কখনো তার মনের কথা তার প্রিয় মানুষকে জানাতে পারবে না। 12 নম্বর কোশ্চেন, হোয়াই ডাজ প্রুফক ফেইল টু প্রপোজ দ্য লেডি? কেন সে লেডিকে প্রপোজ করতে পারেনি, তার পছন্দের মানুষকে প্রপোজ করতে পারেনি? এটা হচ্ছে প্রবলেম উইথ প্রুফক। এই কোশ্চেনটা এখানে আসবে। ঠিক আছে, কেন পারেনি? তার মধ্যে ইনডিসিশন ছিল, ইম্পর্টেন্সনেস ছিল, তার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল। ঠিক আছে, ল্যাক অফ ফ্যামিলি, ল্যাক অফ কমিউনিকেশন, আর সব থেকে বড় যে বিষয়টা তার ইনডিসিশন। এইটাই মূলত এই সমস্যাগুলোর কারণে সে তার লেডি লাভকে প্রপোজ করতে পারেনি, তার প্রেমের কথা বা মনের কথা সে বলতে পারেনি। তারপর 13 নম্বর কোশ্চেন, রাইট এ নোট অন স্প্রিশাস মান্ডি। স্প্রিশাস মান্ডি বলতে আমরা কি বুঝি? স্প্রিশাস মান্ডি খুবই, এটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং কবিতার একটা টার্ম। এই স্প্রিশাস মান্ডি বলতে আমরা এখানে ধর্মীয়গতভাবে যদি চিন্তা করি তাহলে দাজ্জালকে বুঝি স্প্রিশাস মান্ডি। স্প্রিশাস মান্ডি বলতে আমরা সেই স্পিংসকে বুঝি যে কি করবে, এই যে পৃথিবীতে আসবে, আসার পরে যত অনাচার অত্যাচার এই মাত্রাগুলো সে বাড়ায় দিবে, বাড়ায় দিয়ে কি করবে? এই স্প্রিশাস মান্ডি ঠিক ঈসা আলাইহিসসালাম এবং দাজ্জালের যে কাহিনীটা আছে, এখানে দাজ্জালের ভূমিকায় থাকবে স্প্রিশাস মান্ডি, এবং স্প্রিশাস মান্ডিকে হত্যা করার মাধ্যমে পৃথিবীতে কি হবে? আবার পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে, ধর্মটাকে রিস্টোর করা হবে। ঠিক হিন্দুইজমে কল্কি অবতারের যে কনসেপ্টটা আছে, এই কল্কি অবতারের কনসেপ্টটাই হচ্ছে স্প্রিশাস মান্ডির কনসেপ্ট। ঠিক আছে, এটা আমরা যে যে যার যার রিলিজিয়ন মতে আমরা বুঝবো। তো এই সেকেন্ড কামিংয়ে বলতেছে যে দ্বিতীয় আর একটা আগমন হবে, দ্য সেকেন্ড কামিং। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হয়। আবার যদি রিলিজিয়াস টার্মে আমরা কবিতাটাকে দেখি, তাহলে জিসাস ক্রাইস্টের দ্বিতীয়বার যে পৃথিবীতে আগমন, সেটাকে বোঝানো হবে। কেন আসবে উনি? টু ফিনিশ স্প্রিশাস মান্ডি, মানে পৃথিবীর যত খারাপ কিছু আছে এই সব কিছুকে স্প্রিশাস মান্ডির সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। ইটস এ ফিগার অফ নেগেটিভিটি। ঠিক আছে, তো এই স্প্রিশাস মান্ডি দেখতে কেমন হবে সেটার বিবরণ দিতে হবে আমাদেরকে, যার লোয়ার পার্টটা হচ্ছে সার্পেন্ট পার্ট, উপর পার্টটা হচ্ছে ওম্যান পার্ট। ঠিক আছে, উপরের অংশটা মহিলাদের মতো, নিচের অংশটা সাপের মতো। 14 নম্বর কোশ্চেন, দ্য লেক আইলো অফ ইন্সপ্রি অ্যাজ এ পোয়েম অফ এসকেপিজম। ডিসকাস। তাহলে লেক আইলো অফ ইন্সপ্রি এটা বিখ্যাত একটা কবিতা, সেটা হচ্ছে W.B. Yeatsের। তো এখানে কবি এসকেপিজম বলতে আমরা কি বুঝি এটা আগে বুঝতে হবে। এটা একটা লিটারারি টার্ম, যেটা জন কিটসের একটা কোয়ালিটি ছিল। তো এসকেপিজম দ্যাট মিনস
ট্রাই টু এসকেপ ফ্রম দ্য হার্শ রিয়ালিটিস অব লাইফ। জীবনের যে কঠিন বাস্তবতা আছে এটা থেকে দূরে সরে যাওয়ার যে প্রবণতা, এটা থেকে পালানোর যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে এসকেপিজম। তাহলে ডাব্লিউ.বি. ইয়েটস ওই সিটি লাইফে থাকতে থাকতে যখন মানে এই যে একটা গ্যাঞ্জাম, ঠিক আছে, একটা মানে কি বলবো এটাকে, খুবই বিশৃঙ্খল একটা সিচুয়েশনে যখন সে থাকতো তখন আর ভাল লাগতো না। পরে সে কী করল, লেক আইল অফ ইনস্প্রি, ইনস্প্রি নামে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপের মধ্যে সে আশ্রয় নিত, যে সেই দ্বীপটাতে একটু ন্যাচারাল এনভায়রনমেন্টে একটু মেন্টাল পিচের জন্য সে সেখানে যেত। এই যে শহরে যে আরবান যে সিভিলাইজেশন, এই আরবান সিভিলাইজেশনটাকে টোটালি না করে দিয়ে সে কী করতো, একটা কান্ট্রি সিভিলাইজেশন বা গ্রামীণ যে সমাজ বা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যে আশ্রয় খুঁজতো তার মানসিক প্রশান্তির জন্য। ঠিক আছে, তাহলে এই যে শহরের লাইফকে না বলা আর গ্রামীণ লাইফকে কর্ডিয়ালি ওয়েলকাম করা, এই যে শহর থেকে বা শহরের মানুষের যে ইনহিউম্যানিক কন্ডিশন, এগুলো দেখতে দেখতে সে প্রচণ্ড রুষ্ট এবং বিরক্ত। এই জন্যে সে বারবার লেক আইল অফ ইনস্প্রিতে যাবে, পালাইতে যাবে। এই যে জীবনের বাস্তবতা, এখান থেকে একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য সে ইনস্প্রিতে যেতে চাইবে। এটাই হচ্ছে এখানে মূলত তার এসকেপিজম। সে কিভাবে তার শহরের লাইফটার যে বিরক্তি, এটা থেকে ছুটে বারবার কোথায় যাচ্ছে, ইনস্প্রিতে যাচ্ছে, জাস্ট বিকজ অফ মেন্টাল পিচ, যে পিচটা সে আরবান লাইফে পাচ্ছে না। এটাই হচ্ছে তার লেক আইল অফ ইনস্প্রি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ এসকেপিজম। এটা হচ্ছে এসকেপিজমের একটা কনসেপ্ট, যেটা লেক আইল অফ ইনস্প্রিতে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এই 14টা কোশ্চেন মোটামুটি শর্ট কোশ্চেন। আশা করি কনসেপ্টগুলো বুঝে যদি কোশ্চেনগুলো টাচ করা যায় তাহলে টু দ্য পয়েন্টে লিখলে কিন্তু খুব ভালো মার্কস আসে। কিন্তু এটা না করে যদি উল্টাপাল্টা লেখা হয় বা যেটা আননেসেসারি রাইটিং, সেটাকে অ্যাভয়েড করে যাওয়াই মনে হয় বেটার। এটা না টু দ্য পয়েন্টে আমরা যদি কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে ভালো একটা অবস্থা তৈরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এভাবেই প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সাজেশনগুলো আমি ডিসক্রাইব করবো। আর শর্টগুলোতে যেহেতু বেশি সমস্যা, শর্টগুলো একটু এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক করতে হবে। নক করলে আমি ট্রাই করবো এটা সলভ করে দেওয়ার। আর এটাতেও যদি কারো সমস্যা হয়ে যায় তাহলে কোর্সের ব্যবস্থা আছে, সেই কোর্সগুলো ভিডিও লেকচার আকারে আমি রেডি করে রাখবো। পরীক্ষার আগে আগে যাদের প্রয়োজন হবে আমাকে বললেই খুবই লো অ্যামাউন্টে আমি সেটা ডেলিভার করে দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।